তুমি বলছো আমি সব জায়গায় ক্ষমতায়, ক্লাবে তুমি, বিডিও অফিস তোমার, এসডি অফিস তোমার, ডিএম অফিস তোমার, নবান্ন তোমার, তারপরেও নাম কি করে বাতিল হয় বন্ধু? সবার আগে এনুমারেশন ফর্ম, আপনারা সবাই ফিল আপ করেছেন তো এনুমারেশন ফর্ম? সবার আগে কে ফিল আপ করেছে জানেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যদি আজকে তিনি যদি এনুমারেশন ফর্ম ফিল আপ না করতেন, ইলেকশন কমিশনের এত বড় স্পর্ধা হতো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে ইলেকশন কমিশন করবে? হতো না। আমি বলছি আপনাদের, কোন আইনে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এনুমারেশন ফর্মের কোন নিয়ম নেই। সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে এসব হয় না। তাহলে এই এনুমারেশন ফর্ম ইন্ট্রোডিউস প্রথমবার এবার করানো হলো, এবার ধরা খেয়ে গেছে, এবার অনেকের নাম বাতিল হয়ে গেছে, দিয়ে নাটক করতে গেছে। কি করেছে? গলায় কালো ওই শাল জড়িয়ে বলতে গেছে যে আমি আইনজীবী, আমি চললাম মামলা লড়তে। ভালো কথা, উনি মামলা লড়বেন। এই এলাকায় কতজনের নাম ডিলিট হয়েছে? অনেকের নাম ডিলিট হয়েছে তো, প্রচুর বাদ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা করেছে, করে এসে আপনারা সবাই আজকে 8,000 বাদ হয়েছে। আজকে ওই সন্ধ্যাবেলায় গিয়ে ওই ইউটিউবটা দেখবেন। কি বলেছিলেন উনি? মামলা করে যা বলেছে ভিতরে বাইরে এসে বলল আমি জয়লাভ করে গেছি, মামলায় কি হয়েছে? জিতে গেছি। যেই উনি জয়লাভ করলেন, ওনার জয়লাভের কিছুদিন পরে খবর এলো কি গোটা রাজ্য জুড়ে 27 লাখ মানুষের নাম বাতিল। তাহলে মমতা ব্যানার্জির জয়লাভ মানে কি? গরিব মুসলমানের ভোটার লিস্ট থেকে নাম বাতিল। একজন কি বলেছিল ভোটের আগে এসআইআর শুরুর সময় সব রোহিঙ্গা ধরবো, সব রোহিঙ্গা বাদ যাবে। আমি বলেছিলাম একটা রোহিঙ্গা ধরে দেখাও। একজন এখনো পর্যন্ত একটা রোহিঙ্গা পাননি। প্রথমেই বলি, এই যে এসআইআর হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস একটা, সিটিজেনশিপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি একজনকেও ওই যে ভয় দেখাচ্ছে না যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, অত সস্তা। ভোটার লিস্টে নাম ওঠেনি, ভোটার লিস্টে নাম না থাকা মানে কি সে ভারতের নাগরিক না? এটা কোথায় ডিসাইড হলো? কোনো জায়গায় ডিসাইড হয়নি। ফলে যারা বলছেন যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, এটা করব সেটা করব, ভুল বলছেন। আপনারা কেউ ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব কাড়ার কোনো প্রকার অধিকার রাখে না। না নির্বাচন কমিশন রাখে, না বিডিও অফিসের কোনো কর্মী রাখে, না এসডি অফিসের কোনো কর্মী রাখে, না ডিএম অফিসের কোনো কর্মী রাখে, বা না ডিএম রাখে। এটা কেন্দ্রের সরকারের ক্ষমতা। আপনারা যারা আজকে একথা বলছেন তারা ভুল বলছেন। এবং এই প্রতিটি নাগরিকের নাম ভোটার লিস্টে আপনাকে তালিকাবদ্ধ করতেই হবে। আজকে এই জোড়া ফুল এসছে বলে পদ্ম ফুলের এত বাড়াবাড়ি। কালকে বলছি আপনারা যেই খামকে আর এই লাল ঝান্ডার পার্টিকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন, সাম্যকে, মালেক ভাইকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন। ও বিজেপি বড় বাজারের পার্টি ছিল, আবার বড় বাজারের পার্টি করে দেবো। ও গুটিয়ে আবার বড় বাজারের পার্টি করে দেবো। আজকে ঘাস এসছে তাই গরুও এসছে। এই ঘাস যদি কেটে ফেলে দিন, ও আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে। আর এবারে শিওর একটা না একটা পার্টি তো শিওর উঠবে। যে এসআইআর এর মামলা চলছে, আজকেও সুপ্রিম কোর্টে ছিল, আমি অনলাইনে ছিলাম এবং আমাদের যাদবপুরের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সকালে প্রচার করে তিনি অনলাইনে ছিলেন। এই এসআইআর মামলা যখন শুরু হলো, মামলার আগে তো এসআইআর শুরু হয়েছে। যখন প্রথম শুরু হলো তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন? যে আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না। তারপরে আমরা কি দেখলাম? সবার আগে এনুমারেশন ফর্ম, আপনারা সবাই ফিল আপ করেছেন তো এনুমারেশন ফর্ম? সবার আগে কে ফিল আপ করেছে জানেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। যদি আজকে তিনি যদি এনুমারেশন ফর্ম ফিল আপ না করতেন, ইলেকশন কমিশনের এত বড় স্পর্ধা হতো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে ইলেকশন কমিশন করবে? হতো না।
আপনাদের কোন আইনে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে এনুমারেশন ফর্মের কোনো নিয়ম নেই। সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে এসব হয় না। তাহলে এই এনুমারেশন ফর্ম ইন্ট্রোডিউস প্রথমবার এবার করানো হলো। এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালের তালিকার সাথে তো লিঙ্ক করতে হচ্ছে। আপনারা কেউ সেই সময় 2002 সালে বেঁচে থাকা এরকম অনেক মানুষ আছেন যারা 2002 সালের লিস্টে আছে। এখানে কান্তিবাবু আছে। এনুমারেশন ফর্ম তখন ফিল আপ করেছিলেন? করেননি। তাহলে এখন কেন করতে হলো? তার কারণ তখন 2002 সালে এই রাজ্যে বামেরা ছিল, লাল ঝান্ডার পার্টি ছিল। কোন নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা হয়নি যে তোমাদেরকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে। এখন রাজ্যে মমতা ব্যানার্জি রয়েছে। ওই ইলেকশন কমিশনও বুঝেছে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা বলবো তাই করবে। ও সেই জন্য করেছে। এবার ধরা খেয়ে গেছে। এবার অনেকের নাম বাতিল হয়ে গেছে। দিয়ে নাটক করতে গেছে। কি করেছে? গলায় কালো ওই শাল জড়িয়ে বলতে গেছে যে আমি আইনজীবী, আমি চললাম মামলা লড়তে। ভালো কথা, উনি মামলা লড়বেন। এই এলাকায় কতজনের নাম ডিলিট হয়েছে? অনেকের নাম ডিলিট হয়েছে, তো প্রচুর বাদ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা করেছে। করে এসে আপনারা সবাই আজকে 8,000 বাদ হয়েছে। আজকে ওই সন্ধ্যাবেলায় গিয়ে ওই ইউটিউবটা দেখবেন। কি বলেছিলেন উনি? মামলা করে যা বলেছে ভিতরে বাইরে এসে বলল আমি জয়লাভ করে গেছি। মামলায় কি হয়েছে? জিতে গেছি। যেই উনি জয়লাভ করলেন, ওনার জয়লাভের কিছুদিন পরে খবর এলো কি গোটা রাজ্য জুড়ে 27 লাখ মানুষের নাম বাতিল। তাহলে মমতা ব্যানার্জির জয়লাভ মানে কি? গরিব মুসলমানের ভোটার লিস্ট থেকে নাম বাতিল। এবার আসল কথাটা বলি। দেখুন, শুধু এই রাজ্যে কি এসআইআর হচ্ছে? না, কেরলে হচ্ছে না। এই লাল ঝান্ডার পার্টি কেরলে ক্ষমতায় আছে। কেরলে এসআইআর হচ্ছে না? অন্য রাজ্যে এসআইআর হচ্ছে না? হচ্ছে। তাহলে কেরলে কেন একজন লোকের নাম বাতিল হচ্ছে না? কেরলে কোনো প্রার্থীর নাম বাতিল হলে তার মামলা কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস স্বামীকে কেন করতে হয় না? তার কারণ কেরলে লাল ঝান্ডার পার্টি আছে। তুমি বলছো আমি সব জায়গায় ক্ষমতায়। ক্লাবে তুমি, বিডিও অফিস তোমার, এসডিও অফিস তোমার, ডিএম অফিস তোমার, নবান্ন তোমার, তারপরেও নাম কি করে বাতিল হয় বন্ধু? কেরলে তো একজনের নাম বাতিল হয়নি। আমি বলছি কান্তি বাবুরা যেদিন মন্ত্রী ছিল, আজকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর সরকার হতো, আপনাদের একজনের নাম বাতিল হতো না। কারণ বিডিও অফিসের কর্মীও বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর কর্মী, আর আজকে বিডিও অফিসের কর্মী মমতা ব্যানার্জির কর্মী। ফলে আজকে আপনার নাম বাতিল হয়েছে। কোনদিন ক্ষমতা হয়নি যেদিন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, যে কান্তি বাবুরা ছিল, একজনের নাম বাতিল হয়। উনি কি বললেন নাম বাতিল হওয়ার পরে? বললেন যতক্ষণ পর্যন্ত না সকলের নাম ওঠে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না, ভোট পিছিয়ে দেওয়া হোক। এই কথা বলে দেখছি ওই যেমন এনুমারেশন ফর্ম সবার আগে দাখিল করতে গেছিল, ও বাবা পরের দিন দেখি নমিনেশন ফর্ম দাখিল করতে সবার আগে ছুটছে। তুমি আজকে বলো যে শেষ ব্যক্তি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আছে ক্ষমতা নেই। তার কারণ কি? ও এমএলএ হবে, ও লাল বাতির গাড়ি লাগবে। মানুষের জন্য না, মানুষের জন্য ওই লাল ঝান্ডার পার্টি। যেদিন লাল ঝান্ডা ক্ষমতায় ছিল একজনের নাম বাতিল হয়নি। যেদিন লাল ঝান্ডা ক্ষমতায় ছিল কারোর আসপদ্দা হয়েছে, বলেছে যে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। এই বিজেপি সেদিন আমি বলি বড় বাজারের পার্টি ছিল। আজকে এই জোড়া ফুল এসছে বলে পদ্ম ফুলের এত বাড়াবাড়ি। কালকে বলছি আপনারা যেই খামকে আর এই লাল ঝান্ডার পার্টিকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন, সাম্যকে, মালেক ভাইকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসুন। ও বিজেপি বড় বাজারের পার্টি ছিল, আবার বড় বাজারের পার্টি করে দেবো। ও গুটিয়ে আবার বড় বাজারের পার্টি করে দেবো। আজকে ঘাস এসছে তাই গরুও এসছে।
এই ঘাস যদি কেটে ফেলে দেন, ও আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে। আর এবারে শিওর একটা না একটা পার্টি তো শিওর উঠবে। আমি যেহেতু স্বরূপনগর মুসলিম অধ্যুষিত বিধানসভা, আমরা প্রতি নির্বাচন আসে আর একটাই কথাই তৃণমূলের বন্ধুদের কাছ থেকে শুনতে থাকি যে বিজেপিকে ঠেকাতে হলে আমাদের তৃণমূলকে ভোট দিতে হবে। হতেই পারি আমরা চোর, হতেই পারি আমরা কাটমানিখোর, হতেই পারি আমরা বিভিন্ন মানুষের আবাস যোজনার থেকে কাটমানি খাই এবং একের পর এক অসহায় গরিব মানুষকে আমরা মিথ্যা কেজে তাদের ফাঁসিয়ে দেই। তথাপিও আমাদেরকে ভোট দিতে হবে, নইলে বিজেপি চলে আসবে। তো আমরা স্বরূপনগরের মানুষের কাছে বলতে চাই, সারা ভারতবর্ষে যতগুলো রাজ্যে বিজেপি আছে তারা মুসলিমদের উপরে যে যে অত্যাচার করেছে এবং সংখ্যালঘুদের উপরে যে যে অত্যাচার করেছে, আমার পশ্চিম বাংলায় তার কোনটা করতে বাকি রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তিনি আরও এক ধাপ এগিয়ে সারা ভারতবর্ষে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যে একটিও কোনো রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী তারা সরকারি টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, কোনো সরকারি টাকায় তারা মন্দির তৈরি করেননি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মুসলমানদের দুধেল গায়ে ভেবে তাদের সুরক্ষার দাবিতে দীঘায় জগন্নাথ মন্দির উপহার দিলেন। সাথে সাথে আমাদের বিগত দিনের মন্ত্রী গৌতম দেব এবং বুদ্ধদেব ভট্টাচার্য রাজারহাটে যে একটা বড় অঙ্কের জমি রেখেছিল সেখানে স্বাস্থ্যকেন্দ্র হবে, সেই জমিতে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি টাকায় সেখানে দুর্গাঙ্গন করছেন। এবং শিলিগুড়িতেও যেখানে শিল্প হওয়ার কথা ছিল সেই জমিকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে আমরা কি দেখছি, মহাকালের মন্দির হবে। তো বিজেপি সারা রাজ্যে যে নজির সৃষ্টি করতে পারেনি সেই সৃষ্টি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলতে চাই, আপনারা প্রায় বলে থাকেন যে বামপন্থীরা নাস্তিক, তারা ধর্ম মানে না। কিন্তু আমার বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, মাননীয় জ্যোতি বসু কোনোদিন মুসলিম ধর্মের উপরে আঘাত করে কোনো কথা বলেছিলেন? তো আপনারা যারা এখনো তৃণমূল দলটা করেন, আপনাদের কাছে প্রশ্ন আমাদের পক্ষ থেকে। বিগত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কোরআন পুরাণ বাইবেল শেষ হয়ে যাবে, কোরআনের কাহিনী শেষ হয়ে যাবে, তবু আমার উন্নয়ন শেষ হবে না। এত বড় কথা যে মুখ্যমন্ত্রী বলতে পারেন, আপনারা যে ধর্মপ্রাণ মানুষ, আপনারা প্রশ্ন তুলবেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বললেন? এবং আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে শুনেছেন যে ওয়াকফ সম্পত্তি যদি মাননীয় সুপ্রিম কোর্ট 2025 সালে জুন মাসে রায় দিয়েছিল এবং 6 মাস সময় দিয়েছিল মুসলমানদের যে ঈদগাহ, মসজিদ এবং বিভিন্ন যে প্রপার্টি আছে, সম্পদ আছে, 6 মাসের ভিতরে সেই সম্পদ পোর্টালে তুলতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে না, আমার রাজ্যে আমি ওয়াকফ আইন চালু করতে দেব না, সুতরাং ওসব করার প্রয়োজন নেই। বরং যারা আন্দোলন করলেন তাদেরকে বললেন আমার রাজ্যে ওয়াকফ নিয়ে বেশি গুলুগুলি করবেন না, করলে আমার চাইতে শত্রু আর কেউ হবে না। কিন্তু সেই মুখ্যমন্ত্রী আমাদের মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি তারা পোর্টালে তুলবার সুযোগ দিলেন না। যখন আর মাত্র 5 দিন সময় বাকি, সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সুপ্রিম কোর্টের অর্ডার, আমাদেরও এখানে ওয়াকফ আইন চালু করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, সারা বাংলার যে ওয়াকফ সম্পত্তি তার 5% মাত্র পোর্টালে তোলা গেল এবং 95% এখন ডিএম এর দপ্তরে 1 নম্বর খতিয়ানে, যার দায়ভার মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী। আগামীতে এই সম্পদে কি করবে? তো আমার কথা হচ্ছে, যদি এখনো ওই ওয়াকফ সম্পত্তি
সংশোধন করতে হয়, কোনো দিনই বিজেপি এবং তৃণমূল করবে না, যার জন্যে পশ্চিমবাংলায় আবার লাল ঝান্ডার প্রয়োজন। শুনতে গেলে অবাক লাগে, আমি একটা মুসলিম পরিবারের ছেলে হয়ে আমার হৃদয়ে কাঁপে, ব্যথা লাগে, কিন্তু আপনি তৃণমূল দলটা করছেন মুসলিম ঘরের সন্তান হয়েও আপনার বিবেকটা আপনি কাটমানির কাছে বিক্রি করে দিয়েছেন। কত বড় ধৃষ্টতা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বিগত কয়েকদিন আগে তিনি প্রকাশ্যে জনসভা থেকে বললেন, আমি সমস্ত ডিএমকে বলছি, যদি নাকি আমার সমস্ত জুম্মাবারে যাতে মসজিদের ইমাম সাহেবরা উস্কানিমূলক কথা না বলে। পৃথিবীর ইতিহাসে কোনো শাসক দল এখনো পর্যন্ত মসজিদের ইমামদের এই রকম ধরনের কথা বলবার সাহস পায়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন ধরনের উস্কানিমূলক কথা বললেন। এখনো যদি আমরা মুসলিমরা বলতে চাই যে বিজেপিকে ঠেকাতে মমতা ব্যানার্জিকে আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে, নিশ্চিতভাবে আপনারা জেনে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল। যাদের টিকি বাঁধা আছে নাগপুরে, যার পরিচালন করেন মোহন ভাগবত, তিনি যেভাবে দেখেছেন আরজি করের কাণ্ডে যখন সারা বাংলা উত্তাল হলো, সারা রাজ্যে মা বোনেরা রাজনীতি ভুলে অভয়ার বিচারের দাবিতে যখন রাজপথে নামলো, তখন মোহন ভাগবত বলে দিল, দিদিমণি মমতা ব্যানার্জি যা করছে তার পক্ষে থাকতে হবে। হঠাৎ করে বিজেপির সমস্ত লোক তারা ঘরে ঢুকে গেল। তো আমি বলতে চাই, আগামীতে সম্প্রদায় নয়, হিন্দু নয়, মুসলমান নয়, আর এই সাম্প্রদায়িক মমতা ব্যানার্জি নয়, আগামীতে যদি গরিব মানুষের রুটি রুজির প্রশ্নে আমরা লড়াই করতে চাই, নিশ্চিতভাবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সবচেয়ে বিদ্যুৎ মাশুল বেশি। আপনারা নিশ্চিতভাবে জানেন 2011 সালের আগে যে পরিবারের 200-300 টাকা বিদ্যুৎ বিল আসতো, সেই বিদ্যুৎ বিলের পরিমাণ এখন কোথায় দাঁড়িয়েছে? তার কারণ আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তর যিনি পরিচালনা করেন প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মমতা ব্যানার্জিকে দেন এবং আপনার আমার থেকে তোলেন, যার ফলে আমাদের বামফ্রন্টের যে ইস্তেহার এবার হয়েছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি পশ্চিমবাংলায়, নিশ্চিতভাবে সমস্ত গরিব মানুষের যাদের 1 থেকে 100 ইউনিট বিদ্যুৎ তাদের সম্পূর্ণ ফ্রি করা হবে এবং 100 থেকে 200 ইউনিট যাদের বিদ্যুৎ তাদের হাফ চার্জ নেওয়া হবে। এই ধরনের একাধিক প্রকল্পের মাধ্যমে আগামীতে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আবার সাধারণ গরিব মানুষের, মেহনতি মানুষের জন্যে সাম্প্রদায়িকতার বিভেদ ভুলে এই রাজ্যে যাতে আবার মানুষ, গরিব মানুষ তার অধিকার ফিরে পায়, তৃণমূলীদের তুলাবাজি থেকে বাঁচতে পারে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে পারে। আমরা এই আজকের সারাদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিজেপির বন্ধুরা স্বরূপনগরে প্রচার করছেন যে সিপিএম নাকি আমাদের প্রার্থী আইএসএফ বামফ্রন্টের প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল জিততে পারবে না, তোমরা বিজেপিকে ভোট দাও। একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই বিগত যে লাস্ট আমরা ভোটার তালিকা হলো, তাতে করে আমরা আমাদের পার্টিগতভাবে আলাদা সার্ভে করে দেখলাম সারা স্বরূপনগরে মুসলিম ভোটারের সংখ্যা 1,25,000 এবং হিন্দু সম্প্রদায়ের ভোটার 1,10,000। ধরে দিলাম হিন্দু সম্প্রদায়ের এই ভোটারের মোটা অংশ যদি বিজেপি পান, তারপরেও শাসক দল তৃণমূল তার থেকে একটা অংশ ভোট পাবে, আমরা বামপন্থীরা পাবো, কংগ্রেস পাবো। সুতরাং স্বরূপনগরের মাটিতে বিজেপি সারা জীবনে ওইখানে জিততে পারবে না। তার ফলে যদি বিজেপিরা এখনো এই সমস্ত ষড়যন্ত্র করে তৃণমূলকে জেতানোর জন্য, সেই কারণে আমি আমার হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলবো, যদি সত্যিকারে আপনাদের মনে হয় তৃণমূল যন্ত্রণা এই পশ্চিমবাংলায় স্বরূপনগরে তৃণমূল যেভাবে অত্যাচার চালাচ্ছে এদেরকে রুখতে হবে, তাহলে
আপনারা তো 11 সালের পরে 16 সাল থেকে বারবার বলে এসছেন এবার রাম পরে বাম, আর আমরা বামপন্থীরা বলছে যদি সত্যিকারের বিনামণ্ডলের দুর্নীতির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে আপনারা এই স্বরূপনগরে আবার লাল ঝান্ডা প্রতিষ্ঠিত করতে চান, বাংলার মাটিতে লাল ঝান্ডা প্রতিষ্ঠা করতে চান, গরিব মানুষের সরকার, গরিব মানুষের অধিকার ফিরে পেতে চান, তাহলে আপনারা আগামী 29 তারিখ কমরেড বিশ্বজিৎ মণ্ডলকে 2 নম্বর বুতাম টিপে স্বরূপনগর থেকে যাতে রাইটাসে যেতে পারে, নবান্ন যেতে পারে সেই ব্যবস্থা করবেন, এবং বুথে বুথে অতন্ত্র প্রহরী মতো সেইভাবে আমরা বিশ্বজিৎ মণ্ডলকে 2 নম্বর বুতাম